এবারে যে বিধানসভা বাজেট অধিবেশন বসছে, এই নিয়ে কি দিশেহারা বর্তমান সরকার? আমরা সবাই আশা ভরসা করছি 2026 সালের অর্থবর্ষে ত্রিপুরা সরকার কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে, বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরির বাজারে নতুন কিছু সিদ্ধান্ত হবে, যাতে কর্মচারী এবং চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই যাতে সেই বেনিফিট পায়। কিন্তু তথ্য বা ডাটা কি তার সাথে মিল আছে? দেখা যাচ্ছে এবারের বাজেটে দিশেহারা কিংবা চরম আর্থিক সংকটে ভুগছে বর্তমান সরকার। ইচ্ছে করলেও নতুন চাকরি দিতে পারছে না, সরকার ইচ্ছে করলেও কর্মচারী বঞ্চনাগুলি মিটিয়ে দিতে পারছে না, কারণ ত্রিপুরা আর্থিক অবস্থা এতটা স্টেবল নয়, এতটা শক্তিশালী নয়, যদিও এটা ডাবল ইঞ্জিন সরকার। এখানে সংকটের মূল কারণ হলো 2025-26 অর্থবর্ষে 429.56 কোটি টাকা ঘাটতি কিন্তু রয়ে গিয়েছে। সেটা কিভাবে কভার আপ করা হবে? নতুন বর্ষে কি ঘাটতি আরেকটু বৃদ্ধি পাবে? সেটা কিভাবে কভার আপ করা হবে? এর থেকে বোঝাটা কোথায় কোথায় আছে? বিশাল যে বোঝা, চাপ কোন কোন খাতে খরচ করা বেশি হচ্ছে, যার জন্য সরকারকে মানে বাজেট নিয়ে দিশেহারায় ভুগতে হচ্ছে, সেই বিষয়গুলো এখানে আছে। সরকারের বেতন, কর্মচারীদের বেতন, পেনশন, ঋণের সুদ, কেন্দ্রীয় প্রকল্পের 10% শেয়ার, সেগুলি বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মচারীদের মহার্ঘ ভাতা, ফিক্সড পে অনিয়মিত যে নিয়মিতকরণের যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু অনেকটা ঝুঁকি ভুগছে, কারণ ইনকামের সাথে যে খরচটা অনেকটা বেশি, ব্যয়টা অনেকটা বেশি। কেন্দ্র সরকার থেকে যতটুক টাকা চাওয়া হচ্ছে, যতটুক টাকা 16 ফিনান্স কমিশনের কাছে চাওয়া হয়েছে, যে প্রত্যাশিত চাওয়াটা হয়েছে, সেটা কিন্তু পাইনি। এর জন্য থমকে যেতে পারে কি কি আমরা এটাও দেখতে পারি। এখানে অর্থের অভাবে উন্নয়নমূলক কাজগুলা, কর্মসংস্থান তৈরি গতি, সেইগুলো কিন্তু মন্তর হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। বাজেট কাঠামো চাহিদার তুলনা 2025-26 অর্থবর্ষে বাজেট ছিল 32,423 কোটি টাকা, 16তম অর্থকমিশনের দাবি 178 লক্ষ কোটি টাকা। 25-26 বাজেট অর্থবর্ষে ঘাটতি এখনো রয়ে গেছে 429 কোটি টাকা। এগুলা কভার আপ করে নতুন অর্থবর্ষের জন্য কর্মচারী কল্যাণে, বেকার চাকরি ভাই বোনদের ডেভেলপমেন্টে নতুন কিছু সিদ্ধান্ত নেওয়াটা সত্যি বর্তমান সময় ধরে অনেকটা কষ্টসাধ্য, যদি সেন্ট্রাল থেকে বা কেন্দ্রীয় সরকার থেকে কোনো অনুদান বা কেন্দ্রীয় সরকার থেকে কোনো স্পেশাল যদি কোনো প্যাকেজ না আনা হয়। ত্রিপুরা রাজ্যের আর্থিক পরিস্থিতি বর্তমানে বড় একটা উদ্বেগের বিষয়। 2026-26 অর্থবর্ষের 26 বাজেট প্রণয়নকে কেন্দ্র করে রাজ্য অর্থ দপ্তরের ভিতরে বাইরে এখন কার্যত অস্বস্তিকর নীরবতা। প্রশাসনিক মহলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে আসন্ন অর্থবর্ষে বাজেট অঙ্ক মেলা থেকে চরম বেকায়দায় পড়েছে বর্তমান সরকার। সরকারি খরচ, বেতন, পেনশন, ঋণের সুদ, কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার সব মিলে ব্যয়ের তুলনায় আয় একেবারেই নগণ্য। আর্থিক চাপ এতটাই যে 2026 সালে অর্থবর্ষে বাজেটের কাঠামো দাঁড় করাতে হিমশিম খাচ্ছে বর্তমান অর্থ দপ্তর। 2026 সালে অর্থবর্ষে বাজেট প্রণয়নের আগে অঙ্ক মিলছে না ত্রিপুরা সরকার অর্থ দপ্তরে। রাজ্যে আর্থিক পরিস্থিতি নিয়ে মহাকরণে চলছে উদ্বেগ। মূল কারণ হিসাবে সামনে এসেছে 16 ফিনান্স কমিশনের যে রিপোর্ট। অ্যাকচুয়ালি অক্টোবর 31 অক্টোবরের মধ্যে যদি যে বকেয়া বঞ্চনাগুলি যদি মিটিয়ে দিত, তাহলে 16 ফিনান্স কমিশন কিন্তু সেই টাকাগুলি কমিটেড করতো এবং সেই হারে কিন্তু টাকা দিত সরকারকে। কিন্তু রাজ্য সরকার কিন্তু সেই পথে হাঁটেনি। সেই পথে না হেঁটে অ্যাডভান্স বেশি টাকা চেয়েছিল 16 ফিনান্স কমিশনের কাছে কর্মচারীদের বকেয়া বঞ্চনা দূরীকরণে, নতুন চাকরির ক্ষেত্রে। কিন্তু রাজ্য সরকার যদি বকেয়া বঞ্চনা আগে থেকে করে দিত, তাহলে 16 ফিনান্স কমিশন কিন্তু সেই টাকা দিত। কিন্তু বর্তমান কিন্তু 16 ফিনান্স কমিশন কিন্তু সেই টাকা দিচ্ছে না, যার জন্যই আর্থিক পরিস্থিতিটা তৈরি হচ্ছে। সেই রিপোর্ট প্রকাশের পর প্রশাসনিক মহলে তৈরি হচ্ছে চরম উৎকণ্ঠা, কারণ আগামী 5 বছরের জন্য যে বিপুল আর্থিক সহায়তা আশা করেছিল রাজ্য, বা তার কিন্তু খুব সামান্য অংশ জুটেনি। উল্লেখ 2025-26 অর্থবর্ষে বাজেট যেটা ছিল 32,000 কোটি টাকা, সেখানে কিন্তু 429 কোটি টাকা এখনও কিন্তু ঘাটতি রয়ে গিয়েছে। যদিও সেই বাজেটে একাধিক উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ঘোষণা করা হয়েছিল, বাস্তব মাটিতে অনেকটা এখনও কার্যকর
হয়নি। ফলে আর্থিক বছরে বাজেটের সামনে আসা আগে অর্থনৈতিক সমীকরণের চাপ বাড়ছে প্রশাসনিক মহাকরণ সূত্রে খবর। আগামী 5টি বছরের জন্য ত্রিপুরা সরকার 16 ফিনান্সের কাছে 178 লক্ষ কোটি টাকা দাবি করেছিল। রাজ্যের আর্থিক চাহিদা, অবকাঠামো উন্নয়ন, পাহাড়ি এলাকার বিশেষ সমস্যা, কর্মচারীদের বকেয়া বঞ্চনার দিকে নতুন চাকরি, সব মিলিয়ে এই দাবিটা করেছিল। কিন্তু প্রত্যাশার সাথে প্রাপ্তির কিন্তু অনেকটা বিরাট বড় ফারাক। 26-27 আর্থিক বছর যে বাজেট প্রণয়নের কার্যত এক কঠিন সমীকরণে পরিণত হয়েছে। আমরা সবাই আশা করেছিলাম যে ডাবল ইঞ্জিনের সরকারে আমাদের বঞ্চনা দূরীকরণ হবে, ত্রিপুরার কর্মচারীদের প্রাপ্য যে বঞ্চনা সেটা দূরীকরণ হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে বঞ্চনাগুলো কিন্তু রয়েই গিয়েছে। আগে যেটা কেন্দ্রীয় বঞ্চনা ছিল, বর্তমানে সেটা আর্থিক প্রতিকূলতা একটা সমার্থক শব্দরূপে ইউজ করা হচ্ছে। নিয়মিত ব্যয়ের একটা বড় অংশ কর্মচারীদের বেতন, পেনশন, অবসরপ্রাপ্তদের পেনশন, ঋণের সুদ দিতে এবং কেন্দ্রীয় 10% শেয়ার দিতে চলে যাচ্ছে। 16 রিপোর্ট অনুযায়ী এখন সে অর্থ জোগাড় করে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা সরকারের কাছে। এর মধ্যে রাজ্যে বিভিন্ন মহলে আরেক ধরনের প্রচার শোনা যাচ্ছে। ওই মহলের মতে চলতি বিধানসভা অধিবেশনে শিক্ষক ও কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ একটা কিস্তি ঘোষণা সহ রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে বহু বছর ধরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে এরকম আলোচনা চলছে। অনিয়মিত নিয়মিতকরণ এবং ডিএ প্রদান করা ব্যাপার বাজেটে এই ধরনের আলোচনা চলছে। এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু পরিস্থিতি বলছে বর্তমান রাজ্যে যে আর্থিক অবস্থা, তাদের এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন নয়, একেবারে অসম্ভব। রাজ্যে বর্তমান অর্থদপ্তর অভ্যন্তরে যে চাপ বাড়ছে তা নিয়ে এখন আর গোপন নেই। একদিকে সীমিত আয়, অন্যদিকে বাড়তে থাকা ব্যয়, এই দুমুখী চাপে পড়ে রাজ্যের অঙ্ক সামাল দেওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। ত্রিপুরার মতো ছোট রাজ্যে অর্থনীতি মূলত কেন্দ্রের অনুদান এবং কর ভাগের উপর অনেকটা নির্ভরশীল। সৌরশক্তি কমিশন রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা এই নির্ভরশীলতার উপরে জল ঢেলে দিয়েছে। সৌরশক্তি কমিশন রিপোর্টে প্রকাশ্যে আসার পর রাজ্যের প্রশাসনের মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কারণ আগামী দিনে অর্থের অভাবে রাজ্যের অনেক চলমান উন্নয়ন প্রকল্পের কাজ থমকে যাওয়ার আশঙ্কা দেখে দিয়েছে। এতে একদিকে যেমন উন্নয়নের গতি মন্থর হবে, এদিকে কর্মসংস্থানও কিন্তু তৈরি হবে না। কর্মসংস্থান তৈরি কিন্তু বিরাট বড় একটা ধাক্কা, কারণ ত্রিপুরা সরকারের অধীনে প্রচুর সংখ্যক শূন্যপদ খালি পড়ে আছে। যদি এভাবে বাজেটে ঘাটতি পড়ে থাকে, এই শূন্যপদগুলি পূরণ করাও কিন্তু বিরাট বড় একটা প্রবলেম, বিরাট বড় একটা সমস্যা দেখা দিবে। অবশ্যই বেকার ছাত্রছাত্রী ভাই বোনদের যে দাবিগুলো আছে সেগুলিও অবশ্যই প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু এই আর্থিক পরিস্থিতিতে সেগুলি প্রাধান্য দিতে গেলে রাজ্যের হয়তো অনেকটা বড় সমস্যা হবে, যত মধ্যে কেন্দ্র থেকে স্পেশাল প্যাকেজ বা অনুদান আসছে। বাজেট ঘাটতি বাড়লে তার সরকারি প্রভাব পড়বে সরকার আর্থিক পরিকল্পনার উপর। এই পরিস্থিতি 2026-27 আর্থিক বছরের বাজেট কেমন হবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। অর্থদপ্তরের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সীমিত সম্পদের মধ্যে কীভাবে রাজ্যের প্রশাসনিক ব্যয়, কর্মচারীদের দাবি দেওয়া, বেকার ছাত্রছাত্রী ভাই বোনদের দাবি দেওয়া মিটিয়ে দেওয়া যায়, কীভাবে সমস্ত পরিস্থিতিকে স্বাভাবিক করা যায়। এদিকেই সবার অর্থ দপ্তরের কাজ চলছে, কিন্তু সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত জটিল মোড় নিয়েছে। একদিকে রাজ্যের বাজেট ঘাটতি, অন্যদিকে কেন্দ্রের আর্থিক সহায়তা প্রত্যাশা বাস্তবায়নের মধ্যে ফারাক, সেটা কিন্তু অনেকটা টেনশনে ফেলেছে। সামনে রয়েছে বেতন, পেনশন, ঋণের সুদ যেগুলি বাধ্যতামূলক, কেন্দ্রীয় রাজ্যের শেয়ার যেগুলো বাধ্যতামূলক। অর্থাৎ অঙ্কের খাতা খুললেই বাড়ছে উদ্বেগ, শুধু খরচ ব্যয়, ইনকামের দিকে কিন্তু সেই পথে কিন্তু রাজ্য সরকার এগোচ্ছে। এমনিতে রাজ্য সরকারের ইনকাম এতটা বেশি নয়, কিন্তু নর্থ ইস্টের ম্যাক্সিমাম স্টেটগুলো ইনকামই এতটা বেশি নয়। শুধুমাত্র আসামের পরে দ্বিতীয় স্থানে জিডিপিতে ত্রিপুরা আছে, কিন্তু অরুণাচল প্রদেশ কিংবা মেঘালয়, মণিপুর সেখানের ইনকামও কিন্তু রাজ্য সরকার এতটা বেশি নয়। তবে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মতো কিন্তু 7 পে কমিশন বা ডিএ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ত্রিপুরা একমাত্র সরকার নর্থ ইস্টে যেখানে ডিএর পার্সেন্টেজ সবচেয়ে কম, যেখানে 7 পে কমিশন বিরাট বড় একটা স্বপ্ন, যেটা এখনো বাস্তবায়ন হয়নি। এখন প্রশ্ন একটা, এই কঠিন আর্থিক সমীকরণে ত্রিপুরা সরকার কীভাবে সমাধান পথ খুঁজে বের করবে, নাকি বাজেটের খাতে আবারও ধরা পড়বে রাজ্যের আর্থিক সংকটের নির্মম বাস্তবতা। কারণ অর্থের যোগান ছাড়া উন্নয়নের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কাগজের অঙ্কেই সীমাবদ্ধ থাকে। কারণ অনেকগুলোই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, উন্নয়ন, ডেভেলপমেন্ট, কর্মচারীদের 7 পে কমিশন, তারপর ফিক্সড পে অনিয়মিতদের নিয়মিতকরণ, পঞ্চায়েতের চাকরি, প্রতি ঘরে কর্মসংস্থান, অনেকগুলোই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যখন সরকারে বসেছে বা সরকারের চেয়ারে যখন সবাই এসেছে, তখন বুঝতে পারছে যে প্রতিশ্রুতিগুলি বাইরে থেকে দেওয়া অনেকটা সহজ, কিন্তু যখন চেয়ারে বসার সময় আসে তখন বোঝা যায় যে আর্থিক পরিস্থিতি এতটা ভালো না যে সে প্রতিশ্রুতিগুলি আমরা পূর্ণ করতে পারবো। অর্থাৎ প্রতিশ্রুতির জায়গায় নির্বাচন আসলে প্রতিশ্রুতির বন্যা বই, কিন্তু বাস্তবে দেখা যায় নির্বাচন শেষ হলে যখন সরকার প্রতিষ্ঠিত হয়, তখন অঙ্কের হিসাব মেলানো হয় অর্থদপ্তরের সাথে, তখন বোঝা যায় যে প্রতিশ্রুতি তো দেওয়া হয়েছিল কিন্তু আর্থিক অবস্থা এতটা ভালো নেই। তারপর আশা বসা এখনও কর্মচারী, বেকার ছাত্রছাত্রী ভাই বোনদের আছে বর্তমান সরকারের উপর। কারণ ডাবল ইঞ্জিন সরকার, একদিন হয়তো ডাবল ইঞ্জিনের সরকারের নজর পড়বে, একদিন হয়তো সেন্ট্রালের সরকারের নজর পড়বে ত্রিপুরার কর্মচারী, ত্রিপুরা বেকার ছাত্রছাত্রী ভাই বোন, ত্রিপুরা সরকারের উপর। না, এই রাজ্যটাকেও ডেভেলপমেন্ট করতে হবে, এই রাজ্যটাকেও
একটা প্যাকেজ বা অনুদানের ব্যবস্থা করে এই রাজ্যের বঞ্চনাগুলো দূরীকরণ করতে হবে। কারণ এই প্রতিশ্রুতিই কিন্তু সরকার গঠনের মেন চাবিকাঠি ছিল 2018 সনে। দেখা যাক কিছুদিনের মধ্যে বাজেট অধিবেশন বসছে, কর্মচারীর চাওয়া পাওয়া, নিয়মিত চাওয়া পাওয়া, বেকার ছাত্রদের চাওয়া পাওয়া কতকটা বাস্তবায়ন হয়, নাকি গত বছরের মতো এবছরেরটাও চরম আর্থিক ঘাটতিতে এবং বেকার কর্মচারীদের মনে দুঃখ নিয়ে শুরু এবং শেষটা হয়। ধন্যবাদ।